আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আবদুল্লাহস ক্রিয়েটিভ জবসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা আমি বরাবরই করে থাকি, সেটা হচ্ছে আমার একটা প্রিয় নদী আছে, এখানে নদীকে নিয়ে। তো আজকে আমি অফিস থেকে ফিরছিলাম, তো ফেরার পথে অনেক কিছু চিন্তা করতেছিলাম। তো নদীর কাছে এসেই আমার অনেক ক্লান্তি মনে দূর হয়ে গেল। আজকে নদীর সৌন্দর্যে আমি অনেকটাই অভিভূত হয়ে পড়েছিলাম। তো এই নদীর কাছে এসে অনেক কিছু ভাবতেছিলাম। তো দেখলাম যে ফেরিতে গাড়িগুলো উঠতেছে সব, ফেরিটা লোড হচ্ছে। তারপরে ট্রলার তো অনেকগুলো ছেড়ে যাচ্ছে, ছোটো নৌকাও ছেড়ে যাচ্ছে। তো আজকে আমি ভাবতেছিলাম যে আজকে আমি ফেরি দিয়ে নদী পার হব। আর ভাবতেছিলাম যে আমার 2টা টাকাও বেঁচে যাবে, কারণ ফেরিতে ফ্রি যাওয়া যায়। হ্যাঁ, ফেরিতে যে সমস্ত ট্রাক বা অন্যান্য যে ভেহিকলগুলো যায়, এগুলো একটা ভাড়া নেয়, বাট প্যাসেঞ্জার যারা যায় এদের কাছ থেকে কোনো ভাড়া নেয় না। তো যাক, আমি চিন্তা করছিলাম যে আজকে ফেরি দিয়ে পার হব। তো এর আগে আমি ফেরির নদী পশ্চিম ঘাটে এরকম আমি মোবাইলটা নিয়ে ভিডিও করে নিলাম। তো এখানে এসে আমার অনেক কিছু আসলে ভাবতেছিলাম যে নদীর কাছে আসলে আমার অনেক কিছু মনে হয়ে যায়, যে এই নদী নিয়ে অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক পর্যটক অনেক কথাই বলেছেন। আর আমাদের দেশটা নদীমাতৃক দেশ, আমাদের দেশটা এমনি অনেক সুন্দর। আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা একটি দেশ। তো এই দেশের নদী একটা বিশেষ সৌন্দর্য, এবং এদেশের সৌন্দর্য একটা আকর্ষণীয় দিক হচ্ছে জিগজাগ নদী বয়ে চলেছে আমাদের দেশের বুক চিরে। আমাদের দেশে অসংখ্য নদী রয়েছে। তো এই নদী নিয়ে আসলে এমন কোনো কবি সাহিত্যিক নেই যে দু একটা কথা বলেনি। তো আমার এখানে আসলেই এই কথাগুলো আসলে মনে হতে থাকে। যেমন একজন বলেছেন যে বিশ্বকবির সোনার বাংলা নজরুলের এই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে নায়িকতে শেষ। আসলে আমাদের দেশের যে রূপ সৌন্দর্য, যেটা আসলেই এখন বর্ণনা করে শেষ করা যায় না। অনেক রূপ সৌন্দর্যে ভরা আমাদের এই প্রিয় জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। তারপরে ইবনে বতুতা, আপনারা জানেন, একজন বিখ্যাত পর্যটক ছিলেন। তো ইবনে বতুতা এদেশে ভ্রমণ করে এদেশের সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে তা এদেশের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছিলেন। এবং উনি একটা কথা বলেছিলেন যে ভিনি ভিটি ভিসি। তো এটা কিন্তু উনি এদেশের সৌন্দর্য মুগ্ধ হয়েই বলেছিলেন, অর্থাৎ যার অর্থ হচ্ছে যে এলাম, দেখলাম, জয় করলাম। অর্থাৎ উনি এদেশে এসে এদেশের সৌন্দর্যে উনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তাই উনি এই কথাগুলো বলেছিলেন। আরেকজন কবি তো লিখেছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর এটা একটা বিখ্যাত গানও এখন। আরেকজন বলেছেন যে ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক দেশ সকল দেশের সেরা। সত্যি আমাদের দেশ, আমাদের এই সোনার বাংলাদেশ, এটা সকল দেশের সেরা। আর আমরা আমাদের এই দেশের জন্য গর্ববোধ করি। আর আমাদের এই দেশের সৌন্দর্য অনেকটাই এরকম বহন করেছে আমাদের দেশের নদীগুলো। তো আর এই নদীর কাছে আসলেই আসলে এই নদী নিয়ে একটি অনেক সুন্দর গান রয়েছে। তো এইটা আসলে অনেক সময় মনে হয় যে এই গানটা আসলে অনেক ভালো লাগে আসলে নদীর ব্যাপারে। তো একজন গায়ক তো খুব সুন্দর করে এই কথা বলেছেন যে ও নদীরে একটি কথা শুধাই তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার চলার নেই কত শেষ। তো আসলেই অনেক সুন্দর কথা, যে নদী যে বয়ে চলছে, মনে হয় কোন দিক থেকে কোন দিকে গিয়েছে, অনেক দূর সে এরকম এরকম চলে গিয়েছে। তো নদীর যখন এরকম পানি চলতে থাকে, নদীর স্রোতগুলো চলে, তো মনে হয় আসলে যেমন মনে হয় যে আমিও ওদিকে চলতে থাকি, কোথায় যেন চলে যাচ্ছে অজানা এক গন্তব্যে। তো আসলে আমাদের নদীর সৌন্দর্য আসলে বলে তো শেষ করা যায় না, অনেক সুন্দর। তো অনেক কথাই এরকম ভাবতেছিলাম, তো ভাবতে ভাবতে তারপরে তো এরকম অনেকগুলো ট্রলার, তারপরে হচ্ছে ভলগেট, তারপরে যাত্রীবাহী যে ট্রলারগুলো, এগুলো এরকম পার হচ্ছিল নদী দিয়ে। তো আসলে প্রত্যেকটা মুহূর্তই যখন নদীর কাছে আসি, তো প্রতিটা মুহূর্তই যেন কেটে যায় এক ব্যস্ততার ভিতর দিয়ে। অনেক সময় এখানে খুবই স্বল্প সময় মনে হয়। আর দেখুন এরকম ট্রলার ভরে ভরে এরকম যাত্রী পার হয়, হাজার হাজার যাত্রী এরকম পার হচ্ছে। তো এখন নদীটা অনেক প্রশস্ত হয়ে গিয়েছে। তো আমি যে এরকম ফেরিতে যাচ্ছিলাম, অপর দিকে আরেকটা ফেরি এরকম লোড হচ্ছিল, অর্থাৎ একসাথে 2টা ফেরি, একটা এরকম পূর্ব থেকে পশ্চিম তীরে যায়, আর একটা পশ্চিম থেকে পূর্ব তীরের দিকে ছেড়ে আসে। তো ওই সময়টা আসলে অনেক ভালো লাগে, যখন 2টা ফেরি এরকম সমান তালে চলতে থাকে, মুখোমুখি আসতে থাকে। তারপরে
নদীর দুই ধারে সৌন্দর্য অনেক বেশি, দুই ধারে এরকম সবুজ এরকম গাছপালায় ঘেরা। তারপরে নদীর দুই ধারে রাস্তা, নদীর দুই ধারে আমাদের এরকম সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দুই ধারেও অনেক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেক সুন্দর কাজ করা হয়েছে। তো সব কিছু মিলে আসলে আমাদের নদী, আমাদের শহর, এই রাস্তাঘাট আর আমাদের নদীর যত যানবাহন চলে, এই সব মিলে আসলে আমাদের এই শহরটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি অনেক সময় এটা বলে থাকি, যখন অনেক পরিশ্রান্ত হয়ে অনেক কাজ করে এই নদীর কাছে আসি, তো অনেক ক্লান্তি দূর হয়ে যায় আর এরকম অনেক ভালো লাগতে থাকে। আর নদী ধারে আসলেই জানেন যে একটা সুশীতল বাতাস বইতে থাকে। শহরের মধ্যে এরকম যতই গরম থাকুক না কেন, যখন নদীর কাছে আসি তো একটা ঠান্ডা শীতল বাতাস, ঝিরঝির বাতাস বইতেই থাকে। তো এরকম আসলে এটা আসলে এসি দিয়েও আসলে পাওয়া যায় না। হ্যাঁ, তো অনেক ভালো লাগে এই বাতাসটা। তো নদীতে আসলেই সব কিছু মিলে মানে অনেক অনেক ভালো লাগে। তো যাক, এইগুলো চিন্তা করতে করতে, দেখতে দেখতে, ভাবতে ভাবতে আর এরকম ভিডিও করতে করতে নদীর বুক চিরে ফেরিতে করে ছুটে চলছি। আর এরকম বাসার দিকে যাব চিন্তা করছি। এদিকে বাসায় ফোনে কত হয়েছে যে আসতেছি, এরকম নদী পার হচ্ছি, বাসায় অপেক্ষা করছে, বাসায় গিয়ে লাঞ্চ করব। যদিও লাঞ্চ আজকে বাসায় করতে পারিনি, এরকম লেটের লাঞ্চটা বাসায় গিয়ে করে নিব। কিছু নাস্তা হয়েছে হালকা পাতলা। তো এই তো আমাদের ফেরিটা একদম ঘাটের কাছেই চলে আসছে। আর একটা ফেরি এরকম লোড হয়েছে, এইটাও এখন ছেড়ে দিবে, কারণ ওইটা তো এখানে এসে নোঙ্গর করবে, তার তো স্পেস লাগবে, এই জন্য এইটাও এরকম ছেড়ে দিবে। আমার যেটা তো কাছে এসেই পড়ছে। অনেক সুন্দর লাগে এই সময়টা যখন দুইটা ফেরি মুখোমুখি হয়। তো পার হলাম, চলে আসলাম। তো বাসায় আসছি, বাসায় এসে একটা মানে লাঞ্চ করে নিলাম লেটে। তারপরে একটা স্পেশাল নাস্তা তৈরি হচ্ছে, স্পেশাল কফি। আমার ওয়াইফ স্পেশাল কফি বানাইতে পারে আলহামদুলিল্লাহ। তো স্পেশাল কফি বানানো হচ্ছে, এই কফিটা খাবো, সাথে কিছু নাস্তার আইটেমও ছিল। যদিও আমি খেয়ে নিয়েছি, আমার পেটটা ভরা, তারপরেও এই কফিটা আমি মিস করব না। আমাকে জিজ্ঞাসা করছে কফি খাবো কেন? হ্যাঁ, আমি অবশ্যই কফি খাবো। তো এই মানে একদম খাঁটি মানে গরুর দুধ দিয়ে এই কফিটা বানানো হচ্ছে। তো কফিটাও খাবো। একটা ভিতরে একটা ইচ্ছাও কাজ করতেছে যে কফিটা কেমন মজা লাগবে, দেখে অনেক ভালো লাগতেছে, আকর্ষণীয়। আমি এর মধ্যে একবার দেখে আসছি যে কীভাবে কফিটা প্রসেস করে তৈরি করা হচ্ছে। তো তারপরে সাথে দুইটা নাস্তার আইটেম আছে। তো যা খাবার পরে এই কফিটা আশা করছি যে তৃপ্তি সহকারে খেয়ে নিব। আপনারা বলুন আসলে দেখে কেমন লাগতেছে। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের, হয়তো বা খাইতে মন চাবে। তো এটা কিছু করার নেই, আপনারা এরকম বানিয়ে খেয়ে নিতে পারবেন। আসলে বাসায় যারা আসলে বানাইতে পারে এই খাবারগুলো আমি খাওয়া অনেক সুন্দর হয়। আসলে এগুলোর টেস্টটা আসলে বাইরের সাথে কখনোই তুলনা হয় না। তো আমিও এরকম আমার তৃপ্তির ডেগর উঠছে যে কখন আমি কফিটা খাবো। তৈরি হচ্ছে না কেন, আমি অপেক্ষা করতেছিলাম যে কেন তাড়াতাড়ি তৈরি হয় না। তো আসলে বাইরে কফি আমি খাই মাঝে মধ্যে, কিন্তু আসলে আমাদের যেটা ঘরে তৈরি, বাসায় তৈরি হয়, এটা অতুলনীয়, এটা অনেক ভালো লাগে আমার খেতে। তো যাক, তৈরি হয়ে গিয়েছে, দেখুন বড় কাপের মধ্যে দেওয়া হচ্ছে। এই কাপের পেটটা অনেক বড়, এক কাপ কফি খাওয়ার পরে একদম মানে টায়ার্ড হয়ে যায়। আমি তো অনেক সময় মাঝে মধ্যে খাবার শেষে বলি যে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি পারতেছি না। আসলে শেষে মনে হয় যে অনেক বেশি হয়ে যায়। তারপরে এখানে পেঁয়াজু ছিল, সিঙ্গারাও ছিল। তো যদিও আমার পেট ভরা, তারপরেও তো একটু দেখে আসলে মন চাচ্ছে, তো একটু তো আমি আসলে পার্টিসিপেট করবোই। আর আমাকে একটু না দিয়ে ওরা খাবে না, সে হিসেবে আমি একটু ভাগে পেয়ে যাব, সে চিন্তাই করতেছিলাম। আর বাবাটা তো বাসায় নেই, মাদ্রাসায় আছে। বাবা থাকলে তো আসলে ছোটো বড় ভাগাভাগি শুরু হয়ে যায়, কোনটা আগে ধরবে, কোনটা আগে খাবে। তো আগে তাকিয়ে দেওয়া হয় চান্স যে তুমি আগে নেও কোনটা। তো সে বড়টা নেই, তারপরে আমরা নেই। তো যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লেগেছে সব শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অনেক কষ্ট করে ভিডিওটি দেখেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।